जी मैम। আমি আসলেই বুঝতে পারছি না, শুনতে পাচ্ছ কিনা বলেন। আমি একটু हाँ, ক্লাসে শোনা আছি। যায়। আজকে স্যার ম্যাম তাহলে কখন আসবো আমি? আচ্ছা ওই চ্যাপ্টার কথা বলছিলাম। আচ্ছা, তোমার লোকেশন কোথায় এখন? হামিম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো। আমি আসলে একটু কনফিউজ। হামিম, তুমি কি আমার কথা আগের বার শুনতে পেয়েছো কিনা? জি ম্যাম, আগের বার শুনতে পেয়েছি। এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাম, এখনো শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে মানে আমি যে কয়বার টেস্ট করেছি প্রত্যেকবারই শোনা যাচ্ছিল। জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা রাউটিং নিয়ে ক্লাসটা শুরু করেছিলাম। আহ, তোমাদের ভেতরে অনেকেই আছো যারা বারবার আমি বলছি যে চুয়েট আইডি শো করো। অনেকে নাম দেখে আমি এন্ট্রি দিয়েছি, কিন্তু চুয়েট আইডি না হলে আমার জন্য এটা কঠিন হয়ে যায় তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়ার জন্য। যাদের যাদের এখনো চুয়েট আইডিটা দেওয়া নাই, তারা প্লিজ চুয়েট আইডিটা শো করে ক্লাসটা করো, হ্যাঁ? ওকে, আমরা যখন গত ক্লাসে রাউটিং নিয়ে বলছিলাম, রাউটিং এর বিভিন্ন ধরন নিয়ে বলছিলাম। একটা বিষয় ছিল যে রাউটিং কে আমরা কিভাবে ভাগ করব। আমরা হাইড্রোলজিক্যাল রাউটিং এবং হাইড্রোলিক রাউটিং এর ভেতরে আমাদের রাউটিং এর ক্ষেত্রে আহ, অবশ্যই হাইড্রোলজিক রাউটিং এ আমরা প্রায়োরিটি দিচ্ছি। হাইড্রোলিক রাউটিংটা পরবর্তীতে তোমাদের কাছে প্রয়োজন হবে। তো আজকে আমরা শুরু করব, গত ক্লাসে মডিফাইড পলস মেথড করেছি, আজকে আমরা এর পরের কথাগুলো নিয়ে প্রোগ্রেস করব। তাহলে আমার কাছে হাইড্রোলজিক রাউটিং, ফ্ল্যাট রাউটিং এর বিভিন্ন টার্ম আমরা গত ক্লাসে পড়েছি, একটা প্রবলেম সলভ করেছি, এবং আজকে হাইড্রোলজিক রিভার রাউটিং থেকে শুরু করব। হাইড্রোলজিক রিভার রাউটিং, এখান থেকে আমাদের মাস্কিংহাম যে মেথড আছে সেই মাস্কিংহাম মেথডের আলোকে যখন আমরা প্রকাশ করব। হাইড্রোলজিক রাউটিং মেথডের ক্ষেত্রে ভেরিয়েবল ডিসচার্জ এবং স্টোরেজ রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করব। ডিসচার্জ আমাদের কাছে ভেরিয়েবল হবে, এবং ডিসচার্জ যখন ভেরিয়েবল হবে, যেটা খুব সহজেই বোঝা যায়, আমাদের স্টোরেজও সেখানে ভেরিয়েবল হবে। এক্ষেত্রে একটা স্টোরেজ ভলিউমের জন্য লিভারের চ্যানেলের ক্ষেত্রে দুটো পার্টে ভাগ করা হয়। স্টোরেজ ভলিউমটা একটা ওয়েজ, একটা প্রিজম শেপের হবে, প্রিজম স্টোরেজ হবে, আর একটা হবে ওয়েজ স্টোরেজ। আসলে কোনটা প্রিজম এবং কোনটা ওয়েজ সেটা আমরা এখন একটা ছবি দিয়ে দেখব। যখন আমাদের কাছে ফ্লাডের পরিমাণ বেশি হয়ে যায়, সেই অবস্থাতে আমরা যখন এই যে প্রিজম যে স্টোরেজটা পাচ্ছি, এখানে আমাদের মূলত আউটফ্লো যে এটাই আমাদের বেশি অ্যাক্টিভ থাকে, এবং এটাকে আমরা প্রিজম স্টোরেজটাকে প্রকাশ করে থাকি কে ইনটু কিউ দিয়ে। এখন কে এখানে কি হবে? কে হচ্ছে একটা প্রপোর্শনালিটি কোফিশিয়েন্ট, আর এখানে আমাদের কাছে প্রিজম স্টোরেজের জন্য এই কেটা জানা প্রয়োজন হবে। কিউ এর পরিমাণ আমরা জানি।
ইনফ্লো জানবো এবং আউটফ্লো কিউ জানা আছে আমাদের কাছে, সেখান থেকে আমরা প্রিজম স্টোরেজটা বের করতে পারবো। ওএস স্টোরেজটা কেমন হবে? ওএস স্টোরেজের ক্ষেত্রে কে এক্স ইন্টু আই মাইনাস কিউ, ইনফ্লো এবং আউটফ্লোর ভেতরে যে ডিফারেন্স আছে তার সাথে কে সেই প্রপোর্শনালিটি কোফিশিয়েন্ট এবং এক্স আমাদের সাথে এখানে অ্যাড হবে। এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবে যে আমি আসলে আমার স্লাইডের ভেতরে এক্স, ক্যাপিটাল এক্স এবং স্মল এক্স দুটো একই অর্থে ব্যবহার করেছি শুধুমাত্র এই মাস্কিংগাম রাউটিং এর ক্ষেত্রে। তাহলে ক্যাপিটাল এক্স এবং স্মল এক্স এটা দুটোই একই অর্থ বহন করছে এই স্লাইড, এই মাস্কিংগাম মেথডের জন্য। তাহলে আমরা যখন এটা অ্যাসিউম করার চেষ্টা করি যে আমাদের কাছে এক্স একটা ক্রস সেকশনাল এরিয়া আছে এবং এক্স ক্রস সেকশনাল এরিয়ার ভেতরে আমরা যখন ফ্ল্যাটটাকে ডিরেক্টলি প্রপোর্শন টু ফ্লো বা ডিসচার্জ বিভিন্ন সেকশনে হয়, তখন আমাদের কাছে প্রিজম স্টোরেজটা সমান সমান কে ইনটু কিউ, যেটা আমরা দেখাচ্ছিলাম। কে প্রপোর্শনালিটি কোএফিশিয়েন্ট এবং ভলিউম অফ ওএস স্টোরেজ সমান সমান ওই যে ইনফ্লো এবং আউটফ্লো ডিফারেন্স তার সাথে এক্স একটা ওয়েটিং ফ্যাক্টর, এবং এক্স এর ক্ষেত্রে আমার রেঞ্জ থাকবে 0 থেকে 0.5। তাহলে স্টোরেজের পরিমাণ আমরা যখন বের করতে চাইবো দুটো ক্ষেত্রেই হবে, সেখানে প্রিজমও থাকবে ওএসও থাকবে। তাহলে দুটো স্টোরেজকে কে ইন্টু কিউ এবং কে ইন্টু এক্স সেখানে আই মাইনাস কিউ দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানে আমাদের কাছে আরেকটা বিষয় থাকবে যে আমরা যখন এটিকে রিঅ্যারেঞ্জ করব, আমার জন্য তোমার খাতায় এই কোশ্চেনটা একটু লিখে নিবে। স্টোরেজের সমান সমান কে ইন্টু এক্স আই প্লাস 1 মাইনাস এক্স ইন্টু কিউ। এটা রিপ্রেজেন্ট করবে লিনিয়ার মডেল হিসেবে ফ্লো রাউটিং এর জন্য। তাহলে এটা আমাদেরকে প্রকাশ করবে লিনিয়ার মডেল, যেটা ফ্লো রাউটিং এর জন্য সেটা আমরা অ্যাপ্লিকেবল দেখব। ওকে, তাহলে আমাদের কাছে এখন যে বিষয়টা থাকবে যে আমাদের কাছে এক্স এর ভ্যালু তো আমরা জানলাম যে 0 থেকে 0.5 পর্যন্ত থাকবে। এখন সেই 0 কখন হবে? যদি এমন একটা অবস্থান হয় যেখানে কোনো ওএস ক্রিয়েট হলো না, তার মানে সেখানে কোনো ব্যাক ওয়াটার ইফেক্ট হবে না। সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু 0 লিখবো। এক্স এর মান 0 থেকে 0.3 হবে এবং কাছাকাছি ভ্যালু যেটা 0.2 কেও ধরে নেওয়া যাবে যদি এটা আমরা একটা ন্যাচারাল স্ট্রিম নিয়ে কাজ করে থাকি। এবং আমাদের কাছে কে এবং এক্স এর ক্ষেত্রে খুব স্পেসিফিক ভ্যালু মাঝে মাঝে এটা প্রয়োজন হয়, এটা আমাদেরকে অ্যাসিউম করে নিয়ে ক্যালকুলেশনটা প্রোগ্রেস করতে হয়। তাহলে আমরা সেই বিষয়টা একটু মাথায় রাখবো যে কে এবং এক্স এর ভ্যালু কত ধরলে আমাদের জন্য রাউটিং করাটা সহজ হবে। আমরা স্টোরেজের দুটো সময়কে নির্ণয় করেছি, একটা হচ্ছে জে এবং আরেকটা জে প্লাস ওয়ান। এই জে এবং জে প্লাস ওয়ান যখন আমাদের কাছে থাকবে তখন আমরা এই পুরো বিষয়টাকে এভাবে প্রকাশ করি যে আমার ছাত্র আর কই, দুই সেকশন একসাথে হলে ছাত্ররা কি আরো আস্তে আস্তে আসবে? এই ইকুয়েশন গুলো একটু খাতার ভিতরে লিখে নিবে এস জে দিয়ে। তাহলে আমরা হচ্ছে দুটো সময়, যদি 1 ঘন্টায় কতটুকু স্টোরেজ হলো এবং তার পরবর্তী ঘন্টাটায় বা 2 ঘন্টায় কতটুকু স্টোরেজ হলো, দুটো স্টোরেজকে আমরা এস জে এবং এস জে প্লাস ওয়ান দিয়ে প্রকাশ করবো। দুটো ইকুয়েশনে আমাকে একটা বিষয় বোঝার সুবিধা করে দিবে যে আমি বলছিলাম যে প্রথম ঘন্টা এবং দ্বিতীয় ঘন্টার ভেতরে কতটুকু স্টোরেজ হচ্ছে এটা আমরা বের করতে পারবো। এটা বের করতে পারবো এভাবে, দ্বিতীয় ঘন্টা যে স্টোরেজ বিয়োগ প্রথম ঘন্টার স্টোরেজ, এই দুটোর ভেতর থেকে ডিফারেন্স দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো যে আসলে
স্টোরেজে কি চেঞ্জ হয়েছে একটা সময়ে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে এই দুই স্টোরেজের ভেতরে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টোরেজের সেই চেঞ্জটাকে প্রকাশ করা হয়েছে রাউটিং পিরিয়ড ডেল্টা টি তে। তাহলে আমরা দেখতে চাচ্ছিলাম ইনফ্লোটা, যেটা যে সময়ের ইনফ্লো এবং যে সময়ের আউটফ্লো। তাহলে আমাদের কাছে এখানে খুব চমৎকার ভাবে দুটো হাইড্রোগ্রাফ আছে, তাই না? ডিসচার্জ এবং সময়ের সাপেক্ষে প্রথমে ইনফ্লো হাইড্রোগ্রাফ আছে এবং পরবর্তীতে আউটফ্লো হাইড্রোগ্রাফ আছে। এখানে অনেকগুলো অবজারভেশনের ভিতরে একটা বড় অবজারভেশন হচ্ছে ইনফ্লোতে যখন পিক হচ্ছে আমরা কি সাথে সাথে আউটফ্লোর পিকটা দেখতে পাচ্ছি কিনা, এটা একটা বিষয়। ইনফ্লো স্টপ হয়ে গেলেই আউটফ্লোর সাথে সাথে স্টপ হয় না। তো এই দুটো সময়ের যে পার্থক্য সেটা আমাদের প্রয়োজন হয় এবং দুটো হাইড্রোগ্রাফ আমাদের ড্র করতে হয় স্টোরেজের চেঞ্জ বোঝার জন্য। তাহলে আমরা প্রথমে গত ক্লাসে একটা প্রবলেম করেছিলাম, সেটা হচ্ছে মডিফাইড কলস মেথড দিয়ে প্রবলেমটা করেছি। আজকের ক্লাসে একটা প্রবলেম করব। আজকের ক্লাসে প্রবলেমের ভেতরে আমরা এক্স এবং কে কে কিভাবে ক্যালকুলেট করা যায়, এক্স এর ভ্যালুটা সম্পর্কে একটা রেঞ্জ বলে দেওয়া আছে, আর কে এর সম্পর্কে আমাদের রেঞ্জ একটা ডিফাইন করে নিয়ে আমরা প্রোগ্রেস করতে পারি। অথবা যদি আমাদের কাছে, আমরা পিছনে দিকে কোশ্চেনটাই যাই, কিছুক্ষণ আগে যে স্লাইড দেখছিলাম, যদি কিনা এখানে আমাদের কাছে স্টোরেজ জানা থাকে, ইনফ্লো আউটফ্লো জানা থাকে, স্টোরেজ আমি জানতেই পারবো। এক্স এর ভ্যালু যদি আমি ডিফাইন করতে পারি তাহলে আমি এখান থেকে কে এর মানটা বের করতে পারবো। সুতরাং আমার জন্য এটা একটু সহজ হবে যে আমরা এখান থেকে এক্স এর মান একটু ধরে নিব। আমরা আরেকবার প্রবলেমটা দেখি। তাহলে স্টোরেজ সমান সমান কে ইনটু এক্স আই প্লাস 1 মাইনাস এক্স ইনটু কিউ। এখানে জে এর জন্য হওয়ার কারণে সাফিক্স হিসাবে জে আছে এবং যখন জে প্লাস 1 হবে সাফিক্স হিসাবে ইনফ্লো আউটফ্লো এবং স্টোরেজ প্রত্যেকের সাফিক্স জে থাকবে। এক্স এর ভ্যালু কনস্ট্যান্ট হবে উপরের ক্ষেত্রে এবং কিউ এর ক্ষেত্রে আমার ভ্যালুটা এখানে। আসসালামু আলাইকুম, আমি তো ওই জায়গা আনছি, বাইরে আনছি আমি। তখন আমাদের কাছে এই জিনিসটা একটু আরেকবার ধরে রাখতে হবে যে স্টোরেজ এবং ইনফ্লো আউটফ্লো দুটোর ভেতরেই যে টাইমে আমরা এই ভেরিয়েশনটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে কি কি আমাদের ভালো দেওয়া আছে, আমাদের সময় দেওয়া আছে 0, 6, 12 করে করে 66 পর্যন্ত টাইম দেওয়া আছে। আমাদের কাছে ইনফ্লো দেওয়া আছে, আউটফ্লো দেওয়া আছে। আমরা এস্টিমেট করব কে এবং এক্স কে। এই ভ্যালুটা কে এবং এক্স এর এই ভ্যালুটা আমি তোমাদের ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, তোমরা একটু আমার সাথে সাথে ক্যালকুলেট করবে। আমরা কে এবং এক্স এর ভ্যালু বের করব এবং একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে আমার কাছে কিন্তু ইনফ্লোর একটা হাইড্রোগ্রাফ আছে, তাই না? সময়ের সাপেক্ষে ইনফ্লোর একটা হাইড্রোগ্রাফ আছে, আরেকটা আছে আউটফ্লোর হাইড্রোগ্রাফ। এইগুলোর ভিত্তিতেই কে এবং এক্স এর ভ্যালুটা আমি বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমি হচ্ছে ডাটাটা প্রথমে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা একটু ডাটাটা নিয়ে আমার সাথে সাথে প্রবলেমটা প্রোগ্রেস করো। তাহলে কোনো কোশ্চেন থাকলে আমরা
তাহলে আমাদের কাছে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা ট্রান্সফার করে দিব একটু। তোমরা কি আমার এক্সেল শিটে দেখতে পাচ্ছ এখন? এক্সেল শিট এখনো দেখা যাচ্ছে না। তোমরা কি আমার এক্সেল শিটে দেখতে পাচ্ছ? তুমি কি আমার এক্সেল শিটটা দেখতে পেয়েছিলে রুমান? আচ্ছা, তোমরা এতক্ষণ ইয়েটাই দেখতে পাচ্ছিলে তাই তো? আর আচ্ছা, আরেকবার একটু try করো। আচ্ছা, এখানে আমাদের কাছে যতগুলো ডাটা আছে এগুলোর প্রেক্ষিতে আমরা ক্লিয়ারলি একটা ইনফ্লো এবং আউটফ্লোর ডাটা, ইনফ্লো এবং আউটফ্লোর হাইড্রোগ্রাফ আমরা ডেভেলপ করতে পারি। তাহলে আমাদের কাছে কিন্তু এখানে বলে দেওয়া নেই টাইমের স্টেপটা আসলে কত নেওয়া উচিত, তাই না? টাইমের স্টেপটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ডিসিশন নিতে হবে। তবে এটা বেশ যেহেতু প্রবলেমটা একটু আমাদের জন্য গুছিয়ে দেওয়া আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে টাইম কিন্তু আসলে 6 ঘন্টা পর পর দেওয়া আছে। সুতরাং টাইমটা ডেল্টা টি সমান সমান আমরা 6 আওয়ার্স নিতেই পারি। তাহলে আমরা প্রথম যে কাজটা করব, টাইমটা সেই 6 ঘন্টা, আমাদের সেই 6 ঘন্টার জন্য অবশ্যই আমরা এই চারটাকে সাজিয়ে নিচ্ছি 6 ঘন্টা পর পর। আমাদের কাছে আর ছিল হচ্ছে, আর আছে হচ্ছে ইনফ্লো। ইনফ্লোটাকে আমরা প্রকাশ করে থাকি আই দিয়ে। ইনফ্লোকে আমরা একইভাবে ওই 6 ঘন্টা পর পর এটাকে আমরা চেঞ্জ করে নিয়ে আসছি, এবং আউটফ্লোকে যেটাকে আমরা প্রকাশ করে থাকি কিউ দিয়ে। তাহলে ইনফ্লো আউটফ্লোর এই ভ্যালুগুলোকে তাহলে আমাদের ডাটাগুলোকে আমরা ট্রান্সফার করে এনেছি। আমাদের এখন এইগুলোকে এদেরকে ব্যবহার করে তাহলে আমাদের জন্য ইনফ্লো যেটা, সেটাকে আমরা প্রকাশ করি আই দিয়ে, আউটফ্লোকে প্রকাশ করি কিউ দিয়ে। আমরা এই দুটো কলাম থেকে যে কাজটা করব, আই মাইনাস কিউ, তাহলে আমরা ইনফ্লো এবং আউটফ্লো ডিফারেন্স গুলোকে ক্যালকুলেট করে নিব। ইনফ্লো এবং আউটফ্লোকে আমরা ক্যালকুলেট করব, এবং এটা যদিও আসলে খুব সহজেই আমরা এটা ক্যালকুলেট করতে পারছি, ইনফ্লো মাইনাস আউটফ্লো, এটাই আমাদের জন্য স্টোরেজ হবে, তাই তো? তাহলে আমরা পুরো জিনিসটাকেই 66 আওয়ারের জন্য ক্যালকুলেট করে নিচ্ছি। খেয়াল করে দেখো, এক সময় কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, ইনফ্লো থেকে আউটফ্লো পরিমাণ কম হচ্ছে। এটা কিন্তু তুমি একটু খেয়াল রাখবে যে রিসার্ভারে এই সিচুয়েশনটা যখন আসবে তখন আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব। আমি দুটো বিষয় তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে আমি যখন বিয়োগ করছি, বিয়োগ করার পরে আমার জন্য
তোমরা তো আমার মতো এক্সেলে প্রবলেমটা সলভ করবে না। আমি এর ভেতরে একটা করে দাগ দিয়ে দিব আর কি। দাগ দিয়ে দিব যে অ্যাভারেজ ভ্যালু গুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা 0 এবং 6 এর ভেতরে আমি তো দুটো ভেতরে ডিফারেন্স একটা বের করেছি। 0 এবং 6 এর ভেতরে একটা করে লাইন থাকবে। সিমিলারলি 0 এবং 12 এর ভেতরেও একটা করে লাইন থাকবে। 12 এবং 18, কারণ এটা করার কারণ হচ্ছে ইনফ্লো এবং আউটফ্লোর ভেতরে যে ডিফারেন্স তার অ্যাভারেজ, ইনফ্লো এবং আউটফ্লোর সেই ডিফারেন্স দুটোর ভেতরে আমার অ্যাভারেজ বের করতে হবে। আমি থ্রু আউট এভাবেই করে যাব, প্রত্যেকটার ভেতরে একটা করে রো ইনসার্ট করেছি। তোমার ক্ষেত্রেও তুমি যখন প্রবলেমটা করবে, হয় দুটো করে লাইন তুমি আগে থেকে নিতে পারো, অথবা দুটো ভ্যালু লেখার মাঝখানে অবশ্যই একটু গ্যাপ দিয়ে দিয়ে তুমি এটা প্রোগ্রেস করবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটার ভেতরে একটা করে লাইন দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এই ইনফ্লো এবং আউটফ্লো যে ডিফারেন্স, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাভারেজ আই মাইনাস কিউ। তাহলে অ্যাভারেজ আই মাইনাস কিউ আমাদের প্রয়োজন হবে, এবং সেক্ষেত্রে এই অ্যাভারেজটা কেমন হবে? 0 প্লাস ওকে, তাহলে 0 এবং 14 এর ভেতরে যে অ্যাভারেজ সেটাকে আমরা বের করলাম। একইভাবে এই অ্যাভারেজটা এখানে বের হবে, যে আমরা 14 plus 38 26। এখন আমি তিনটা ভালো এটাকে করে রাখি। 38 প্লাস, আমার সাথে সাথে তোমরা করছো এবং খাতায় করছো, কারণ আমি কিন্তু ভ্যালু তোমাদের কাছ থেকে এরপর জিজ্ঞাসা করে নেব। ডিভাইডেড বাই 2। ওকে, 29.5। এখন আমরা এখানে যখন এসেছি তখন আমাদের কাছে স্টোরেজটাকে বের করতে চাই। ডেল্টা এস, ডেল্টা সিম্বলটা অনেক সময় ডেল্টা এস, ডেল্টা এস আমরা কিভাবে বের করবো? তাহলে দুটোর যে ডিফারেন্স আমার কাছে আছে, সেই ডিফারেন্সটার সাথে আমি টাইমকে মাল্টিপ্লাই করবো। টাইমের ডিফারেন্স আমার কাছে আমি কত বলেছিলাম, যে আমি তোমাকে কিন্তু ডিক্লেয়ার দিয়ে নিতে হবে। তুমি অ্যাসিউম করে নিচ্ছ যে 6 ঘন্টা, তাহলে সেই হিসাবে ডেল্টা ইনটু এস, আমাদের কাছে টাইমের ইন্টারভ্যাল 6 ঘন্টা। ওকে, টাইমের ইন্টারভ্যাল 26। ম্যাডাম এখানে তো ম্যাডাম 42 হলো কিভাবে? 6 মাল্টিপল করলাম যে। ম্যাডাম ডিসচার্জ তো মিটার কিউব পার সেকেন্ডে, তো আর কি মানে এটা তো আওয়ারে, তো ম্যাডাম আওয়ারকে সেকেন্ডে আনতে হবে না, বা এরকম কিছু? আমরা এই মুহূর্তে যেটা করবো, এর ইউনিটটাকে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড ইনটু আওয়ার লিখবো। আমাদের প্রবলেম করা এখনো শেষ হয়নি, তো আমরা স্টোরেজ মিটার কিউব পার সেকেন্ড ইনটু আওয়ার করবো। ঠিক আছে, আচ্ছা, মিটার কিউব পার সেকেন্ড ইনটু আওয়ার, এই ইউনিটে। হ্যাঁ, আমরা এভাবেই আর কি স্টোরেজটা ওভাবে লিখবো। আমি এই ছোট জায়গার ভেতরে লিখে দিচ্ছি মিটার কিউব পার সেকেন্ড ইনটু আওয়ার। হ্যাঁ, আমাদের ইউনিটটা কিন্তু এগুলো সব স্মল হবে। আমাদের ইউনিটটা কিন্তু হ্যাঁ এভাবেই হবে, স্টোরেজের ইউনিট এভাবেই হবে।
তাহলে আমরা এই প্রথম যে তিনটা ডেল্টা এস বের করলাম, ডেল্টা এস বের করার পরে আমাদের কাছে টোটাল যে স্টোরেজ আছে সেই স্টোরেজটা আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা টোটাল স্টোরেজ এস ক্যাপিটাল এস সমান সমান আমরা একটা সামেশন সিম্বল দিব। এটার সাথে আমরা এই ডেল্টা এসটাকে সামেশন অফ ডেল্টা এস যতগুলি স্টোরেজ আমাদের কাছে আছে সেটা আমরা এখানে লিখবো। তাহলে আমাদের কাছে প্রথমে একদম 0 আওয়ারে কতটুকু স্টোরেজ হবে? 0 আওয়ারে এটার জন্য আসলে স্টোরেজটা আমাদের কাছে 0। তাহলে আমরা এই সিরিজটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে আসলে ভ্যালু গুলো কত কত আসছে 0। তাহলে এরপরে যে যতগুলো স্টোরেজ হচ্ছে আমরা 6 ঘন্টার জন্য স্টোরেজ করতে চাই, হ্যাঁ? তাহলে 6 ঘন্টার জন্য আসলে স্টোরেজটা কত হবে তোমাদের কাছে খেয়াল মানে একটু দেখা যাচ্ছে যে স্টোরেজটা কত হতে পারে এখানে 6 ঘন্টার জন্য? 42 ম্যাডাম। থ্যাংক ইউ। না এটা আসলে বোঝাই যাচ্ছে 0 সাথে 42 আর কি প্লাস হয়েছে। এরপরটা বলো। ম্যাডাম সাম করে দিই তো সাম সাইন আছে 198। যারা রেসপন্স করছো না বা দেখতে সমস্যা হচ্ছে তারা একটু খেয়াল করে দেখো আমরা কিভাবে সাম আপটা করবো। এটা আমরা কিন্তু এখন যে স্টোরেজের টাইমটা নিচ্ছি সেই টাইমটার একটাতে একটু কালার করে দিলে বোঝার সুবিধা হবে। খেয়াল করে দেখো যে আমরা 6 ঘন্টার জন্য কত স্টোরেজ দেখেছি, হ্যাঁ? আমরা একইভাবে কিন্তু মাঝখানে যে ক্যালকুলেশন গুলো করেছি এটা নট নেসেসারি যে তোমাকেও এভাবে করতে হবে। তুমি এগুলো অনেকে আছে যে মাঝখানের এই আমি দুইটা কলাম করলাম, এই দুটো কলাম অনেকের করার প্রয়োজন হয় না, ক্যালকুলেটরের সাহায্য করে। তাহলে সে কি করবে 42 যেটা 6 আওয়ার হয়েছে তার সাথে অ্যাড করবে 156 42 প্লাস 156 ওকে 198। আমরা লাস্ট আরেকটা আমরা তিনটা ভ্যালু নিয়ে কাজ করছি, সুতরাং আমরা হচ্ছে এটা 18 এর জন্য আমরা কাজটা করব 198 প্লাস 177 ওকে। তাহলে আমার কাছে এখন স্টোরেজের ভ্যালুটা মিটার কিউব পার সেকেন্ড এভাবে আছে এবং এই স্টোরেজের জন্য আমি মিটার কিউব পার সেকেন্ড ইনটু আওয়ার এভাবে আছে। এখন আমার কাছে ওই সময়টা যে এক্স এর জন্য আসলে ভ্যালুটা কত, আমি ওই ইকুয়েশনটাকে এখানে যদি লিখি ফুল ইকুয়েশনটা কেমন ছিল? ইকুয়েশনের জন্য আমরা লিখছি হচ্ছে স্মল এক্স ইনটু আই প্লাস 1 ইনটু কিউ। আমাদের কাছে এখন এক্স এর ভ্যালুটা জানা প্রয়োজন, তাই তো? তাহলে এই টার্মটুকুর জন্য আমরা এক্স এর ভ্যালুটা কত ধরে নিলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা প্রথমে একটা জিনিস একটু মেমোরাইজ করে নেই যে এক্স এর ভ্যালুটা আসলে 0 থেকে 0.3 এর মধ্যে হতে হবে। ন্যাচারাল লিভারের ক্ষেত্রে এক্স এর এই ভ্যালুটার ভেতরে তুমি সরাসরি পয়েন্ট নিয়েও কাজ করতে পারো, তবে তুমি আসলে আসলেই জানো না যে এক্স এর ভ্যালুটা কত। তাই আমরা আসলে প্রথমে এক্স এর মানটা 0.35 দিয়ে
একবার ট্রায়াল দিব এক্স এর মান, আরেকবার ট্রায়াল দিব 0.3 দিয়ে, এক্স এর মান আরো একবার ট্রায়াল দিব হচ্ছে 0.25 দিয়ে। হ্যাঁ, এক্স এর এই ক্যালকুলেশনের জন্য এক্স ইকুয়াল টু 0.3, 0.35 ইন্টু আই প্লাস 1 মাইনাস এক্স ইন্টু কিউ, এভাবে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা যখন এই ক্যালকুলেশনটা করতে চাই সেক্ষেত্রে এক্স এর মান 0.35 প্লাস 1 মাইনাস 0.35, আরেকটু ভালো হয় এখানে আমি আরেকটা ব্র্যাকেট যদি কনসিডার করে নিই, কিউ, কিউ এর মান আমার কত এসেছে, আউটফ্লোর মান কত, আউটফ্লোর মান তো মনে হচ্ছে 5, তাই না? ইনফ্লো তো আগে মনে হয় এন্ট্রি দেয়নি, ইনফ্লো এক্স ইনটু আই, সেটাকে দাও। সে হচ্ছে এক্স এর সাথে আমরা এক্স প্লাস 1 মাইনাস 0.5, যেটা আমরা 0.35 ইন্টু কিউ এর ভ্যালুটাকে আমরা এখানে প্রকাশ করছি। ওকে, একটা যেটা আমাকে ব্র্যাকেট কম পড়ে গেছে, একটা ক্লোজ হলো 2, কিছু দেখি। তাহলে আমার কাছে এখানে আসলে কত হওয়া উচিত বলতো? 0.35 যে ভ্যালুটা আমরা এখানে দেখছি, এখানে আমরা এক্স ইন্টু আই দিয়ে যখন ক্যালকুলেটটা করছি আমরা হচ্ছে 1 মাইনাস এক্স, এই সময়ের প্রেক্ষিতে আমাদের কাছে ম্যাম এটা 3.4 না, এটা 5 হবে। হ্যাঁ, এটা তোমার হাতে ক্যালকুলেশনে কি 5 হচ্ছে? জি ম্যাম, এখানে 5 হবে যদি 0.35 ইউজ করি। আমি একটুখানি একটা বার একটু চেক করে দেখি, আমি এখানে বুঝতে পারছি যে এটাকে, ও আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে এই অংশটুকু আর একইভাবে আমরা যখন বাকিগুলোর জন্য ক্যালকুলেট করবো সেগুলোর জন্য কেমন হবে? প্রথমটার জন্য আমরা 0.35 দিয়েছি, দ্বিতীয়টার জন্য আমরা 0.3 ইন্টু ম্যাডাম ফার্স্ট কেসে আই আর কিউ যেহেতু সেম, প্রত্যেকটার ক্ষেত্রে ভ্যালু আই অথবা কিউ এর ভ্যালু সমান হবে, 1 মাইনাস মানে 5 হবে। আমি যখন এটাকে এই যে কলামটা এখন ধরে টান দিয়েছি, ও নিজে থেকে আরেকটা সেলকে করে নিয়েছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, এই যে আমরা হাতে কাজ না করলে তখন এটা একটা বড় সমস্যা হয়ে যায়। এর পরেরটা হচ্ছে 0.25, কারণ আমাদের এরপরে হাইড্রোলজিক যতগুলি মডেল আছে সেগুলোতে প্রচুর ডাটা নিয়ে কাজ করতে হয়, এবং তখন আমরা এই হাতে ক্যালকুলেশনটা করি না, এবং আমাদেরকে এরকম করে সফটওয়্যার বোকা বানিয়ে ফেলে। নেক্সট কাজ হচ্ছে আমরা এক্স এর মান 0.35 দিয়ে আবার কাজ করব 6 ঘন্টার জন্য। তাহলে এখানে যেভাবে আমরা ইনফ্লো গুলোকে নিয়েছি সেই একইভাবে আমি একটু ট্রাই করে দেখি, সে ইনফ্লো আউটফ্লোকে নিয়েছি এবং আবারও সে এভাবে ফর্মুলাটাকে নিয়ে আসতে চাই। ওকে, সে ধরতে পেরেছে কিনা আমি জানি না, B5 ধরেছে এবং C5 ধরেছে। এটা আসলে B5 C5,
আমার সাথে কি তোমাদের 6 ঘন্টাটা মিলেছে? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বার যেটা করব সেটা হচ্ছে আমরা B7 C7, ওকে, দ্বিতীয়টার ক্ষেত্রে B7 C7 B7 C7, ওকে। লাস্ট আমরা যেটাতে এখন ক্যালকুলেট করছি B9 C9, ঠিক আছে। তাহলে আমরা এখন এরকম ভাবে C35 সি এর যে কটা ভ্যালু নিয়ে কাজ করছি সেই ভ্যালু গুলোর ভেতরে আমরা টোটাল হচ্ছে ক্যালকুলেট করে এসেছি 18 ঘন্টা, 66 আওয়ার পর্যন্ত আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। আমি আজকের ক্লাসের জন্য এই কাজটুকু এখনই তোমাদের ক্লাসরুমে আমি আপলোড করে রাখবো। তোমরা এটা জাস্ট রেফারেন্সের জন্য, তোমরা আমি আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে কেউ যদি এটার উপরে কাজ করতে চাও কাজ করতে পারো, যেহেতু সেজন্য আমি এটা ক্লাস রুমে দিয়ে দিব। নেক্সট কাজ হচ্ছে আমরা আসলে এগুলো দিয়ে কি করব। তোমরা এখনো এক্সেল শিটটা দেখতে পাচ্ছ। আমরা আসলে এগুলো দিয়ে কি করব, আমরা সেই 66 আওয়ার পর্যন্ত এটাকে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে আসলে কি দেখতে চাই, ক্যালকুলেট করে আমাদেরকে যখন বলা হয়েছিল যে এক্স এর ভ্যালু 0 থেকে 0.3 পর্যন্ত রেঞ্জে হবে, তখন আমরা একটা লিনিয়ার লাইন দেখতে পারবো। আমরা সেই লিনিয়ার লাইনটা দেখতে পাচ্ছি কিনা। তাহলে লিনিয়ার লাইন আমরা দেখার জন্য কি করব, আমাদের কাছে পুরো জিনিসটার 3টা ভ্যালু থাকছে। আমি একটু 3টা ডিফারেন্ট শেড দিয়ে বোঝাচ্ছি যে এখানে আমাদের কাছে এক্স এর ভ্যালু 3টা ডিফারেন্ট কন্ডিশনে আছে। এর ভেতর থেকে আমরা এটাকে দিয়ে একটা গ্রাফ ড্র করব। আমি এই গ্রাফটা পুরোপুরি আমি এটা বইয়ের এক্সাম্পল থেকে করাচ্ছি। যারা অলরেডি বই নিয়ে দেখছো তারা তো দেখতে পাচ্ছো। এছাড়া যাদের কাছে বই নেই তাদের জন্যই বলা যে এটা সুব্রমণিয়ার বইয়ের রাউটিং নামে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে করানো হচ্ছে মাসকিংহাম ইকুয়েশনের সাহায্যে। তাহলে এখানে আমরা এক্স এর যে 3টা ভ্যালু আছে সেই 3টা ভ্যালুকে আমরা প্রকাশ করছি স্টোরেজের সাপেক্ষে। তোমাদের মনে হয় একটা সময় মানে একটা সময় তোমরা হয়তো খেয়াল করছিলে যে স্টোরেজকে টাচ করা হচ্ছে না, শুধুমাত্র xi প্লাস 1 মাইনাস এক্স ইন্টু কিউ এই ভ্যালু দিয়ে প্রসিড করা হচ্ছে। এই ভ্যালু দিয়ে যখন প্রসিড করা হচ্ছে তখন যে বিষয়টা প্রমিনেন্ট হয়েছে যে আমরা আসলে কেন এই 3টা ভ্যালুতে কাজ করছি। 3টা ভ্যালুকে আমরা কাজ করে যে জিনিসটা দেখার চেষ্টা করছি, কোনোভাবে অবাক হবে না যদি এটা স্টার্টিং এ কিন্তু বাড়ছিল, তাই না? আমরা একসময় দেখেছিলাম যে ইনফ্লো এবং আউটফ্লো থেকে ডিফারেন্সটা মাইনাস হয়ে গিয়েছিল, তাই না? তাহলে আমরা যখন এটা রিসার্ভারের ক্ষেত্রে পানি যখন অ্যাড হচ্ছে এবং সেখান থেকে পানিটা যখন রিলিজ হচ্ছে, এই অবস্থানটুকুকে যখন প্রকাশ করে থাকছে তখন একটা রিপ্রেজেন্টেটিভ যে লাইনটা সেই লাইনটা যদি যতদূর সম্ভব কাছাকাছি হয় বা স্টেট ফরম্যাটে হয় সেটা আমাদের জন্য বেশি পছন্দের। তাহলে আমরা 0.35 দিয়ে যখন কাজ করছিলাম আমরা দেখছিলাম গ্যাপটা অনেক বেশি। 0.3 জন্য গ্রাফটা যদি আমরা ড্র করি সেই স্টেট লাইনের স্টেটনেসটা রাদার দ্যান 0.25 এর থেকে কম, তাহলে আমরা 0.25 এর জন্য এটা কে হাইলাইট করে আমরা কে এর ভ্যালু বের করব এবং কে এর ভ্যালুটা বের করার জন্য আমরা দেখার চেষ্টা করব আসলে এই স্টেট অংশটুকু আমরা যদি একটা স্টেট লাইন থেকে ড্র করি, এটাকে আমরা কি বলি লিনিয়ার ফিট করা
আমি কি কখনো তোমাদের গ্রাফিতে ফিট করে দেখিয়েছি না, ওই যে স্ট্রেট একটা লাইন ফিট হয়ে যায়। এটা এক্সেলে দেখাটা অনেক সহজ হয়, আবার হাতে করার ক্ষেত্রেও সহজ হয়। যে তুমি এটা প্রথম তো জয়েন্ট করে করে দিয়ে আসলে, তখন ওই যে কার্ভ সেটিং এ স্ট্রেট যে কার্ভটা দিচ্ছ সেই কার্ভটার হাইটটা, সেই কার্ভের হাইট এখানে বইতে ওরা 30 পেয়েছে, তুমি করতে গেলে হয়তো একটু কম বেশি হতে পারে। তবে তিনটা ছবির ভেতরে কম্পেয়ার করে তুমি x ইকুয়াল টু 0.25 এটাকে তুমি সিলেক্ট করে নিয়েছো, x ইকুয়াল টু 0.25 এটাকে সিলেক্ট করে নিয়ে এই ছবি থেকে k এর ভ্যালু আসলে বইতে 13.3 আওয়ার এটা পেয়েছে। তোমরা হাতে করতে গিয়ে যদি ভ্যালুটায় কোনো চেঞ্জ দেখো সেক্ষেত্রে আমাকে একটু জানাবে, আমরা আরেকবার ওটাকে রিভাইজ করব, ঠিক আছে? আমি এই পর্যন্ত যেটুকু পড়াচ্ছি যে কে এবং এক্স এর ভ্যালু কিভাবে বের করতে হয়। আমাদের মাস্কিংহামে তাহলে একটা নতুন জিনিস দেখলাম যে কে এবং এক্স এর ভ্যালু বের করার একটা বিষয় আছে, তাই তো? মাস্কিংহাম মেথড যেটা রাউটিং এর জন্য ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা কি কাজ করব? আমরা সেই ক্ষেত্রে স্টোরেজ হবে j+1 এবং j, এই দুটো সময়ের ভেতরে যে ডিফারেন্সটা হচ্ছে এই ডিফারেন্সের প্রেক্ষিতে যতটুকু স্টোরেজ হচ্ছে সেই স্টোরেজকে আমরা প্রায়োরিটি দিব। এবং সেই স্টোরেজের ক্ষেত্রে আমাদের কাছে পুরো ইকুয়েশনটাকে আমরা যদি সলভ করে দেখতে চাই, তাহলে আমাদের কাছে আউটফ্লো, যেটা যদি আমি বলি যে আলটিমেট টাইম বা 2 ঘন্টায়, প্রথম ঘন্টাটায় আমি স্টোরেজটা পেয়েছিলাম SJ, দ্বিতীয় ঘন্টা স্টোরেজ পাচ্ছি SJ+1, তাহলে আউটফ্লো QJ+1 এ আমরা আসলে কেমন পাচ্ছি? QJ+1 যখন আমরা বের করতে চাই তখন আমাদের পেছনে যে জিনিস থাকে, একটা থাকে এই পর্যন্ত আসতে হলে তাকে অবশ্যই আগের যে আউটফ্লো ছিল সেই আউটফ্লোটা তার সামনে চলে আসতে হয়। তাহলে আগের আউটফ্লোর অংশটুকুর সাথে C3 একটা কোফিশিয়েন্ট এখানে করতে হবে। IJ ইনফ্লোর জন্য যে সময় যে টাইমে যে ইনফ্লো এবং J+1 টাইম ইনফ্লো, আমি কিন্তু প্রথমে তোমাদের ইনফ্লো এবং আউটফ্লো যখন হাইড্রোগ্রাফ দেখাচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম যে যখনই পিক দেখা যায় তখনই আউটফ্লো, ইনফ্লোতে যখন ইনফ্লো হাইড্রোগ্রাফি যখন পিক দেখা, আউটফ্লো হাইড্রোগ্রাফি ঠিক তখনই কিন্তু পিক দেখা যাচ্ছে না। এটা যেমন ঠিক, এর সাথে সাথে এটাও ঠিক যে ইনফ্লো যে টাইমে হবে J+1 সেটা রিফ্লেকশন QJ+1 এও থাকতে হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে রাউট করব। আমাদের এই স্লাইডটা চেঞ্জ করার আগে আমাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে আসলে এই C1, C2 এবং C3 এটাকে কিভাবে প্রকাশ করা যায়। এটাকে খুব চমৎকার ভাবে মাস্কিংহাম মেথডে একটা প্রকাশ করার পদ্ধতি আছে, আমি ইকুয়েশনটা তোমাদের সামনেই লিখবো। তাহলে আমরা লাস্ট যে ইকুয়েশনটা এখানে পেয়েছি সেই ইকুয়েশনটা ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা Q2 দিয়ে লিখছি। তাহলে Q সাফিক্স 2, ওই 2 ঘন্টায় দেখতে চাই, তুমি অন্যভাবেও লিখতে পারো, এরা যেমন J+1 দিয়ে লিখেছে সেভাবেও লিখতে পারো। তারপরে হচ্ছে আমাদের কাছে আছে C1, প্রথমে হচ্ছে আমাদের কাছে C1, C2, C3। আমি একটু এখানে বলে রাখি যে অনেক বইতে C0 দিয়ে এটা শুরু করা আছে, সুমামনের বইতে সম্ভবত এটা C0 দিয়েই বলে দেওয়া আছে। এটা তোমার বোঝার যেভাবে সুবিধা হয়, আমি C1 দিয়েই এখানে প্রকাশ করছি।
এরপরে হচ্ছে C1 I1, এখানে C1 এর সাথে আসলে I1 হবে না, J+1 C1 I2, তারপরে C2 I1, C3। তাহলে এখানে কিউ জে দিয়ে আমরা Q2 একটু আগে যেখানে প্রকাশ করেছি, সুতরাং এখানে আমাদের কাছে থাকবে আসলে Q1। ম্যাডাম আমাদের এই প্রশ্ন তো ম্যাডাম ইনফ্লো আর আউটফ্লো ডেটা দেওয়াই ছিল, তারপরও ম্যাডাম আমরা Q J+1 দিয়ে আসলে কি বের করতে চাচ্ছি? আচ্ছা, আমরা আসলে এখানে যে রাউটিংটা করব, এই রাউটিং এর ক্ষেত্রে আহ, একটা সিলেক্টেড রাউটিং ইন্টারভেলের ক্ষেত্রে একটা চ্যানেলের রিচ যদি আমাদের জানা থাকে, তাহলে স্টোরেজে কি চেঞ্জ আসে, আমরা এখন যেটা দেখতে চাচ্ছি সেটা আসলে স্টোরেজের চেঞ্জটা দেখতে চাচ্ছি, এবং স্টোরেজ S2 এবং S1 এই দুটোর ভেতরে কি পার্থক্য হবে সেটা আমরা এভালিউট করার জন্য দ্বিতীয় আওয়ারে স্টোরেজে কি চেঞ্জটা আসে সেই চেঞ্জটা প্রকাশ করার জন্য আমরা এই কোফিশিয়েন্ট গুলোর সাহায্যে মাস্কিংহাম রাউটিংটা করব। আর লাস্ট আরেকটু জিনিস আমি দেখাতে চাই, সেটা হলে তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবে, সেটা হচ্ছে যে আমরা আসলে সব সময় কিন্তু ওই ফিল্ডে গিয়ে ক্যালকুলেট করবো না, ফিল্ডে গিয়ে আসলে ভ্যালু দিতে পারবো না, অনেক সময় আমরা জানা ভ্যালুর প্রেক্ষিতে ক্যালকুলেট করবো। ফিল্ডের ভ্যালুর সাথে ওটাকে কম্পেয়ার করার সুবিধার জন্য আমাদের এই স্টোরেজের চেঞ্জটা কম্পিউট করার জন্য ইকুয়েশনগুলির প্রয়োজন হবে। তাহলে আমাদের এই ইকুয়েশনের ভেতরে আমরা যেটা C1টাকে বের করবো, C1টা আমাদের বের করার ক্ষেত্রে kx minus kx plus 0.5 into t divided by capital K আমি যে ইকুয়েশন গুলো এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় সাথে সাথে ইকুয়েশনটা লিখবে, এই ইকুয়েশন গুলোর আমরা ব্যবহার করে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে C2 ক্ষেত্রে আমাদের আগের ইকুয়েশনে মাইনাস kx ছিল, এখনকার ইকুয়েশনে kx এর সাথে এটা প্লাস হচ্ছে, এবং লাস্টলি C3 এর জন্য ইকুয়েশনটা আমরা এখানে লিখবো আমি যেটা বুঝি যে এটা যখন এই তিনটা কোফিশিয়েন্টের জন্য এই লম্বা ইকুয়েশনটা লিখে দেই, তখন আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে যে কিভাবে আসলো, এটা আমি ব্যাখ্যা করতে পারবো, তবে আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই C1 C2 এবং C3 এই তিনটার ইকুয়েশন একটু টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখার চেষ্টা করব। আমরা আসলে মাস্কিংহামের ইকুয়েশন একটা
ইনফ্লোগ্রাফ যদি আমাদের কাছে দেওয়া থাকে, একটা রিচের ইনফ্লোগ্রাফ দেওয়া থাকে, সেখানে কে এবং এক্স এই ভ্যালুটা ওই রিচের জন্য এবং আউটফ্লোটা আমাদের কাছেও যদি জানা থাকে, তাহলে আমরা এই প্রসেসটার ভেতরে প্রথমে কে এবং এক্সটা আমাদের জেনে নিতে হবে। কে এবং এক্সটা জেনে নিতে পারলে C1, C2 এবং C3 বের করতে হবে। তোমাদের জন্য খুব আশার কথা, আমি আসলে জানি না, ফিজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে সাধারণত মাস্কিংহাম মেথডের একটা প্রবলেম থাকে, এবং মাস্কিংহাম মেথডের প্রবলেমগুলোর ভেতরে এই C1 প্লাস C2 প্লাস C3 এটা সমান সমান 1 হলে বোঝা যাবে যে তার C1, C2 এবং C3 ক্যালকুলেশনটা সঠিক হয়েছে। আমরা যে কনস্ট্যান্ট রাউটিং ইকুয়েশনের জন্য কনস্ট্যান্ট যেটা C1, C2 এবং C3 যেগুলোকে বলছিলাম ডেল্টা টি টাইমের জন্য, চ্যানেল প্যারামিটার কে এবং এক্স এর সাপেক্ষে, সেক্ষেত্রে আমরা সাবরিচ যেটা কোন একটা চ্যানেলের জন্য যেটা রাউট করতে হবে, সেটাকে আমরা তার ট্রাভেল টাইমটা যদি জানি, সেই ট্রাভেল টাইমটার প্রেক্ষিতে কে এবং এক্স জেনে আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো যে 2kx এবং 2k1 - x এই দুটোর ভেতরে ডেল্টা টি এর সাথে একটা সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটার ক্ষেত্রে চেষ্টা করা হয় যতখানি সম্ভব নেগেটিভ ফ্লোটাকে অ্যাভয়েড করার জন্য। আমরা অনেক ক্ষেত্রে এটা হয় যে ডেল্টা টি এর জন্য একটা কনভিনিয়েন্ট ভ্যালু বের করা হয়, সেই কনভিনিয়েন্ট ভ্যালুটা k/3 করে এবং কে এর মাঝখানে k/3 এবং কে এর মাঝখানে একটা ভ্যালু দিয়ে এটাকে নিয়ে প্রোগ্রেস করা হয়। কিছুক্ষণ আগে সাক্ষাৎ যে কথাটা বলছিল যে আমরা কিছু এক্স এবং কে বের করার পর এখন আবার এই পোর্শনটুকুতে কি দেখতে পাচ্ছি, এই পোর্শনটুকুতে আমরা স্টোরেজে যে ডিফারেন্সটা বের করতে চাই, স্টোরেজে এই ডিফারেন্সটা বের করার জন্য তোমরা আসলে এখন হাইড্রোলজি পড়ছো এবং এরপরে ধরে নেওয়া হবে যে লেভেল 4 এ উঠে তোমরা অনেকখানি অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাবে। অনেকে দেখা যায় যে পরবর্তীতে বা হাইড্রোলজির ক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন হয়, হাইড্রোলজির ডাটা কন্টিনিউয়াস ডাটা থাকে না, তখন আমাদের কিছু প্রেডিকশন করতে হয়। প্রেডিকশন হতে পারে প্রিভিয়াস কোনো ইভেন্টকে আমরা প্রেডিক্ট করতে চেষ্টা করি আমাদের জানা ভ্যালুগুলোর সাপেক্ষে, তো সেইটাকে আমরা আসলে বলি সেই কম্পারিজনটা আমরা করতে হয়। সেই কম্পারিজনটাকে যে প্রেডিকশন করে থাকি, যেমন খুব সহজভাবে বললে ম্যানিংসের ইকুয়েশন ব্যবহার করে যদি তুমি ফ্লো বের করো, সেক্ষেত্রে Q = 1/n, AR 2/3, S ½ তাহলে এরিয়া, স্লোপ এগুলো যদি জানা থাকে, শুধুমাত্র ম্যানিংসের এনটাকে তুমি অ্যাসিউম করে কিউ এর ভ্যালু বাসায় বসেই ক্যালকুলেট করতে পারো। কিন্তু একই সাথে তোমাকে ফ্লো ডাটা নিতে হবে। যদি যেটাকে আমরা মেজার ডাটা বলি, মেজার ডাটাটার ক্ষেত্রে এটাকে আমরা ফিল্ডে গিয়ে কিউ = AV, তাহলে এরিয়া আমি বাসায় বসে যে এরিয়া নিয়ে কাজ করছি ওই একই এরিয়াই আছে ফিল্ডে, কিন্তু ভেলোসিটিটা তুমি একটা মিটারের সাহায্যে এস্টিমেট করছো, তারপরে এরিয়া এবং ভেলোসিটিকে মাল্টিপল করে তুমিও একটা কিউ পাচ্ছ। তাহলে দুই পাশে দুটো কিউ এর ভেতরে কি সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে প্রকাশ করার জন্য একটা কম্পারিজন করতে হয়, এবং এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। খুব প্রচলিত যে অবজেক্টিভ ফাংশন আছে তার ভেতরে একটা হচ্ছে সাম অ্যাবসলিউট এরর এবং সাম অফ স্কোয়ার্ড রেসিডিউয়াল। এই দুটো ইকুয়েশন তোমরা 12 ক্লাসে পড়েছো কিনা আমার আসলে খেয়াল নাই, তবে এখানে আমরা এটাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের এটা প্রয়োজন হয়। তাহলে একটা ভ্যালু মেজার্ড এবং একটা ভ্যালু অবজার্ভ, অনেক সময় এটা খুব কনফিউজিং হয়ে যায় বলে মেজার্ড এবং অবজার্ভ ভ্যালু তো একই অর্থে বোঝা যায়, তো সেক্ষেত্রে সাধারণত আমরা পরবর্তীতে মেজার্ড ভ্যালুটা যেটা ফিল্ডে থাকে ওটাকে মেজার্ড বলি,
বা অবজার্ভ বলি, এর সাথে আমরা যেটাকে ক্যালকুলেট করি সেটাকে আমরা কম্পিউটেড বলি বা সিমুলেটেড বলি। তাহলে আমরা এই দুটো ভ্যালুর ভেতরে যে পার্থক্যটা করছি সেই পার্থক্যটার প্রেক্ষিতে আমরা আহ, দুটো যে ফ্লো ডাটার ভেতরে আমরা যে পার্থক্য করছি সেই পার্থক্যটার কনফিডেন্স আনার জন্য আমাদের এই সাম অফ অ্যাবসলিউট এরর এবং সাম অফ স্কয়ার ডেসিডিউয়ালটা আমাদের বের করতে হয়। আমরা কেটাকে বের করার জন্য এই পুরো ইকুয়েশনটা যদি সলভ করি সেখান থেকে আমাদের কাছে কে এর ভ্যালু বের হয়ে আসবে এবং এখানে ইনফ্লো দুটো সময়ের প্রেক্ষিতে যে ইনফ্লো আছে এবং দুটো সময়ের প্রেক্ষিতে আউটফ্লো আছে, সরি, খেয়াল করলে দেখা যাচ্ছে 0.5 দিয়ে মাল্টিপল করা মানে হচ্ছে দুটোর অ্যাভারেজ করে নেওয়া। আমরা লাস্ট যে কাজটা করবো আজকে সেটা হচ্ছে একটা হাইড্রোগ্রাফকে রাউট করবো যার কে ভ্যালু 12 ঘন্টা আমাকে বলে দেওয়া আছে, এক্স এর ভ্যালু 0.20 আমাকে বলে দেওয়া আছে, ইনফ্লোর ভ্যালুটা সময়ের প্রেক্ষিতে 54 আওয়ার পর্যন্ত 10, 20, 50 এভাবে করে আছে এবং চমৎকার ভাবে দেখা যাচ্ছে এর পিকটা আসলে 18 ঘন্টায়, তাই না? এখানে হাইয়েস্ট ছিল। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে এই ফ্লোটা কিভাবে যাবে সেই ফ্লোটার কে রাউট করতে হবে। তাহলে কে এর ভ্যালু আমাদের কাছে জানা আছে, সেই কে এর ভ্যালু থেকে আমি যদি C1 বের করতে চাই, C1টা আমাদের জন্য কত হবে? তাহলে আমার কাছে ইনফ্লো জানা আছে এবং কে এর ভ্যালু জানা আছে, তাই না? আমি যখন তোমাদের স্লাইডটা দিব তখন এই স্লাইডের উপরে এই কোয়েশ্চেন গুলো থাকবে না, এখন আমাদের কাজের জন্য এই কোয়েশ্চেন গুলো দিয়েছে। আমাকে একটু বলো যে এখানে কে এর ভ্যালু আমাদের কাছে 12 আওয়ার বলে দেওয়া আছে, এক্স এর ভ্যালু 0.2 বলে দেওয়া আছে। ডেল্টা টি তুমি অ্যাসিউম করে নিতে পারছো এখানে 6 ঘন্টা নিবে। ছয় ঘন্টা নেওয়াই তো ভালো, তাই না? 6 ঘন্টা করে করে এখানে বলে দেওয়া আছে। তাহলে আমরা ডেল্টা টি এর জন্য আমাদের জন্য কি কথা ছিল যে একটা সম্পর্ক দেখিয়ে বলা আছে না যে সেটা কত থেকে কতর মধ্যে থাকতে হবে। তাহলে সেই সম্পর্কর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কত ছিল ডেল্টা টি এর মান, তাহলে কে 2 ইন্টু কে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? 0.2 দেওয়া আছে, কে এর ভ্যালু কত দেওয়া আছে? 12 আওয়ার দেওয়া আছে। এটাকে মাল্টিপল করলে কত হবে? 12 আওয়ার, তাই না? আচ্ছা, তাহলে 1 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এর মান দেওয়া আছে 0.2, কে এর মান কত দেওয়া আছে? 12 ঘন্টা ইনটু 2, এটাকে করলে হবে 4.8। তাহলে তুমি যদি ডেল্টা টি এর মান 6 ঘন্টা ধরো, তুমি এই রেঞ্জের মধ্যে আছো, তাহলে তার প্রেক্ষিতে C1 এর ভ্যালু কত আসে? ম্যাডাম ওখানে যদি ফুলফিল না করতো ম্যাডাম তখন কি করতাম? ফুলফিল না করলে তুমি এখন এই 6 আর 12-র ভেতরে কি কোঅর্ডিনেট, তুমি অর্ডিনেট কি হবে তুমি জানো না, তুমি গ্রাফটা ড্র করে ফেলতে, 3 আওয়ার করে নিতে। 3 আওয়ার ইন্টারভেলে পারবে না? পারা যাবে, তোমার ইনফ্লো আছে, টাইম আছে, তুমি হাইড্রোগ্রাফটা ড্র করে ফেলবে 3 ঘন্টার। হাইড্রোগ্রাফ ড্র করে আবার টাইমের রেসপেক্ট ওই ইনফ্লো গুলো বের করতে হবে। হ্যাঁ, জি ম্যাডাম, বুঝতে পেরেছি। হাইড্রোগ্রাফ এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। যে ফরম্যাটে পরীক্ষা হোক, পরীক্ষা দিয়ে তো তোমাদের নলেজ জাজমেন্ট হবে না, তোমার ভবিষ্যতের জন্য গ্রাফ আঁকতে মোটেও কোনো কার্পণ্য নাই এখানে। তাহলে C1 এর ভ্যালু কত হবে? কে এর মান তো হয়ে যাচ্ছে 12, তাই তো? এক্স এর মান 0.2, ডেল্টা টি ইকুয়াল টু 6 আওয়ার। ম্যাম 0.0476 আসে। আচ্ছা, এই ভ্যালুটা কিন্তু আমরা নোট ডাউন করবো। C2 এর ভ্যালু কত হয়? তোমরা কি আমার জন্য একটা কাজ করতে পারো, ওই প্রত্যেকটার ক্ষেত্রে
নিচের অংশটুকু সমান সমান হবে 12.6। হ্যাঁ, এই 12.6টা ধরে মানে লিখে না একটা জায়গায়, তাহলে বারবার এটা করতে হবে না। তিনটার জন্যই 12.6 হবে। ম্যাম 0.428 428, আর আগেরটা ছিল 0.047, তাই তো? আর লাস্টেরটা C3 ম্যাডাম 0.5238। এখন এই তিনটাকে অ্যাড করো, তিনটাকে অ্যাড করে দেখো এটা কত হয়। ম্যাম 1 আসে। আচ্ছা, এই তিনটাকে কিন্তু আমি সব সময়ের জন্য, হ্যাঁ, যতদিন পর্যন্ত তুমি এটাকে নিয়ে আরো রিসার্চ না করো ততদিন পর্যন্ত এটার ওই পয়েন্টের পর 3 ডিজিট করে নিবে। ক্যালকুলেটরে ওই পয়েন্টের পর অনেক ডিজিট, এভাবে না, পয়েন্টের পর 3 ডিজিট করে এই তিনটাকে নিয়ে গুছিয়ে ফেলবে, যাতে সব এটা যোগ করলে 1 হয়। ঠিক আছে? এই যোগ করলে 1 না হলে তাহলে আবার কাজটা করতে হবে, এবং তখন খেয়াল রাখতে হবে যে তুমি আসলে কোথায় ভুলটা করেছো। তাহলে প্রথম যে ইন্টারভ্যাল আছে 0 থেকে 6, তখনকার জন্য আই এর মান কত? প্রশ্নটা আবার বলি, প্রথম যে ইন্টারভ্যালটা 0 থেকে 6, আমি তো 6 ঘন্টা ইন্টারভ্যাল ধরে ধরে কাজ করছি, তাই না? তাহলে তার জন্য আমার ইনফ্লো আই এর মান কত, I1 এর মান কত? ম্যাম 10 হবে ওই দুইটার অ্যাভারেজ। না, I1 এর মান হচ্ছে 10, I2 এর মান কত? I2 এর মান কত? 20। হ্যাঁ, তাহলে প্রথমটা আমার 10, তারপরটা হচ্ছে 20। এখান থেকে Q1 এর মান কত হবে? Q1 এর মান কত? এটা বলতে পারলে ক্লাস শেষ করে দিব। টেন 10.47 আসে। তুমি কি ক্যালকুলেট করে বের করেছো? তুমি কি ক্যালকুলেট করেছো? ম্যাম Q1 এর ভ্যালুটা বোধহয় ভুল ধরা হয়েছে আমার। আমি সবকিছু মিনিমাইজ করে ম্যাম Q1 তো দেওয়াই আছে 10। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যে ক্যালকুলেট করেছো, আমি আসলে সরি, এটা ওই মাঝে মাঝে এটা ছোট করে দিই তো দেখতে পাই না কি বলছো। আচ্ছা, এখানে Q1 এর মানটা আসলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে Q1 এর মান তোমাকে বলেই দেওয়া আছে, এট দ্য স্টার্ট অফ দ্য ইনফ্লো ফ্লাড, মানে আউটফ্লোর ভ্যালুটা 10 মিটার কিউব পার সেকেন্ড দিয়ে দেওয়া আছে। তাহলে I1 10, I2 20, Q1 10, এই দুটোকে, এই তিনটাকে ব্যবহার করে তুমি আসলে Q2 এর মান কত পাও। ম্যাডাম এটা 10.480 আছে। আচ্ছা, না, আমি Q1 এর ভ্যালু জানতে চেয়েছিলাম, আমি আসলে Q2 এর ভ্যালু জানতে চাইনি। তাহলে Q1 এর ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে আমি Q2 এর ভ্যালু প্রথম স্টেপের জন্য পেলাম হচ্ছে 10.48। এখন খেয়াল করো, তুমি আসলে এই 10.48টা আসলে পরবর্তী স্টেপের জন্য তোমাকে নিয়ে প্রোগ্রেস করতে হবে। এই অংশটুকু আমি সুব্রমণের বই থেকেই করাচ্ছি, এবং বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকুতে রাউটিংটা কেমন হবে। এই প্রবলেমের ক্ষেত্রে একটা বিষয় একটু ইজি হয়, যে তোমার একটা টেবুলার ফরম্যাটে কিউ এর মানটাকে প্রকাশ করলে হয়। অনেক ক্ষেত্রে এটাও মানে ভালো যে তুমি ওই টেবুলার ফরম্যাটে কিউ এর মান যেটা পাবে সেটা যদি তুমি গ্রাফ আকারে প্রকাশ করে দাও। হ্যাঁ, জাকির ভাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম
ক্লাস এখানেই শেষ করে দিব। লাস্টলি এরকম একটা টেবিল পাওয়া যাবে, আমি বই থেকে টেবিলটা দিয়েছি। এবং তোমরা দেখবে যে রাউটিং এর জন্য আমাদের এই ভ্যালুটা এভাবে টেবুলার আকারে প্রকাশ করলে হয়, হাইড্রোগ্রাফ ড্র করার প্রয়োজন হয় না। তারপরেও কখনো যদি তোমাকে ওই প্রবলেমের লাস্টে গিয়ে একটা হাইড্রোগ্রাফের কথা বলে দেওয়া থাকে, বলে এটা আসলে তোমরা বাই ডিফল্ট এখানে হাইড্রোগ্রাফটা ড্র করে ফেলো, কারণ আমরা এই রাউটিং এর ক্ষেত্রে হাইড্রোগ্রাফ দেখেই প্রোগ্রেস করি। তো যেমন আমরা শুরু করেছিলাম যেখান থেকে, যে দুটো হাইড্রোগ্রাফ দিয়ে আমরা আসলে রাউটিং এ এই ধরনের একটা ইনফ্লো হাইড্রোগ্রাফ এবং একটা আউটফ্লো হাইড্রোগ্রাফ দেখতে চাই। তাহলে তোমার এই টেবিলের ক্ষেত্রে টাইমের প্রেক্ষিতে ইনফ্লো এবং আউটফ্লো দুটো ভ্যালু আছে, দুটো হাইড্রোগ্রাফ ড্র করে প্রবলেমটা শেষ করবে। তোমাদের জন্য খুব আনন্দের একটা ঘোষণা দিব, সেটা হচ্ছে নেক্সট উইকে তোমাদের ব্যস্ততা কেমন? আনন্দের ঘোষণা দিব। আচ্ছা বলো তাসিন, ব্যস্ততা কেমন? ম্যাম আমি ব্যস্ততা ম্যাম নেক্সট উইকে সিটি আছে ম্যাম আমাদের 2 তারিখে একটা, আর একটা হচ্ছে 6 তারিখে। ম্যাম আমি আসলে রিভিশন করছিলাম, একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ বলো প্লিজ। ম্যাম ওই গত ক্লাসে মডিফাইড পুলস মেথডের ওই নিয়মের চার্টটা যদি একটু দেখাতেন, ওইখানে একটা প্রিন্টিং মিস্টেক ছিল হয়তো বা। হ্যাঁ ওটা প্রিন্টিং মিস্টেক কি, যেটা তোমাদের কাছে এখন ওই যে 4th এডিশনের বইটা আছে ওখানে প্রিন্টিং মিস্টেক আছে প্রথম ভ্যালুটাতে। হ্যাঁ ওটা ওই যে আমি গোল করে দিয়ে দিয়েছি লাল রঙে। ম্যাম হচ্ছে নিয়মের যে স্লাইডটা ছিল না ওইটাতে চার্টে না ম্যাডাম। আচ্ছা মডিফাইড পলস মেথড, এটাই ম্যাম স্লাইডটা দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে ম্যাম ওই যে নিয়মের চার্টটাতে ম্যাম, এটা না উপরের মনে হয় আমাদের যে নিয়মটা দেখিয়েছিলেন পুলস মেথডের রুলস এর ওইটাতে 1 2 3। জি ম্যাম এটাতে যে 3 নম্বরে ম্যাম S1 মাইনাস হওয়ার কথা না, এখানে S1 মাইনাস Q1 ডেল্টি বাই 2। এখানে জি ম্যাম। আচ্ছা আমি এটা স্লাইডটা কারেকশন করে আপলোড করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে ম্যাডাম আমার আরেকটা প্রশ্ন ছিল আজকের ক্লাস নিয়ে। হ্যাঁ বলি। ম্যাডাম C0 প্লাস C1 প্লাস C2 যদি ম্যাডাম 1 না হয় তখন কি ম্যাডাম আমার ক্যালকুলেশনে ভুল, নাকি এক্স এর ভ্যালু তখন 2.5 3 এভাবে ধরে ক্যালকুলেশন করব? না এক্স এর ভ্যালু দেওয়া থাকলে তুমি যদি না দেওয়া থাকে এই ধরনের 6টা কোশ্চেনের আনসার তোমাকে 3 ঘন্টায় দিতে হবে, এটাই আমার দরকার। হ্যাঁ এটা এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু যেটা দেওয়া থাকবে ওটার উপরে আর কোনো কাজ নেই, তুমি তোমার ক্যালকুলেশনটা একবার চেক করে নেবে। জি ম্যাডাম বুঝতে পারছি। ওকে তাহলে তোমাদের সাথে আমার ক্লাস কবে? নেক্সট সোমবার যদি হয়, কয় তারিখ হয় এটা? 5 তারিখ না? না আমি অন্য মাস দেখছি। সোমবার হলে 7 তারিখে, তাই তো? 7 তারিখে তো তোমার কোনো ব্যস্ততা নাই। 7 তারিখে তোমরা অ্যাসাইনমেন্ট আছে ম্যাম একটা। কিসের অ্যাসাইনমেন্ট? 8 তারিখে সাবমিট করে দিবে, 7 তারিখে আমার ক্লাস টেস্ট দিবে, ক্লাস টেস্ট 10টার সময়, ঠিক আছে? ম্যাডাম টপিকটা কি? টপিকটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। ম্যাডাম ওখানে ওই যে আমি আপনাকে একটা মেল করেছিলাম, আমাদের মাঝের ইন্টারপোলেশন ভ্যালুগুলো আপনার একটু বুঝাই দেওয়ার কথা ছিল ম্যাডাম। হাইড্রোগ্রাফ যেহেতু ম্যাডাম ওটা না বুঝতে অনেকেরই সমস্যা হচ্ছে। ইউনিট হাইড্রোগ্রাফ তোমার মেলে কি ধরনের সমস্যা ছিল? দাঁড়াও ম্যাডাম মাঝের ইন্টারপোলেটেড যে ভ্যালুগুলা মানে এক একটা ম্যাথে এক এক ভাবে ইন্টারপোলেটেড করতেছে, তো ম্যাডাম ওই ইন্টারপোলেশন গুলো কিভাবে করতেছে ম্যাডাম আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আমার মনে হয় অনেকেই মানে এটাতে প্রবলেম ফেস করতে পারে। তো ম্যাডাম ওই ইন্টারপোলেশন একটা বড় ম্যাথ আছে, প্রবলেমটা কি এখন আছে? ম্যাডাম প্রবলেম কি মানে কিভাবে বলবো ম্যাডাম? যেটা দিয়ে সমস্যা হচ্ছিল এটা কি তোমাদের কাছে আছে? তোমার কাছে আছে এখন? ম্যাডাম একটু দেখতে হবে। না আমি পেয়েছি ম্যাডাম শুভ্রা মানিয়ার বইয়ের আর কি এক্সাম্পল 6.6। ম্যাডাম এখানে অনেকগুলো ইন্টারপোলেটেড ভ্যালু আছে ম্যাডাম, এটা যদি একটু বুঝাই দিতেন।
এটা তাই তো? জি ম্যাডাম। এখানে কোথায় ইন্টারপোলেশন এই ম্যাডাম নেক্সট পেজে আর কি ইন্টারপোলেশন। ম্যাডাম এটা কি মানে কনফিউজিং, মানে কোনটার পর কোনটা ইন্টারপোলেটেড করতেছে? হাইড্রোলজির মতো একটা সাবজেক্টে এত অবজারভেশন থাকলে অন্য সাবজেক্টের অবস্থা কি হচ্ছে বলো তো? ম্যাডাম অন্য সাবজেক্ট আলহামদুলিল্লাহ ভালো, হাইড্রোলজিটাতে একটু হাইড্রোলজিতেই সমস্যা। সমস্যা। জি ম্যাডাম। কারণটা কি? সাবজেক্ট এমনি পড়েও বোঝা যাচ্ছে না এরকম? না ম্যাডাম অন্য টপিক গুলা ক্লিয়ার আছে ম্যাডাম, এই ইন্টারপোলেশনটাতে একটু ঝামেলা হচ্ছে। ও আচ্ছা। ফ্লাড হাইড্রোগ্রাফ ডিউ টু নোন ERHT কি বোঝায়? এফেক্টিভ রেইনফল হাইড্রোগ্রাফ। হ্যাঁ, এফেক্টিভ রেইনফল এখানে কি দেওয়া? এক্সেস রেইনফল না এফেক্টিভ রেইনফল? ম্যাডাম এফেক্টিভ রেইনফল। আচ্ছা, এটা ক্লিয়ার করো, ইফেক্টিভ রেইনফল না এক্সেস রেইনফল? ম্যাডাম ইফেক্টিভটাতে তো এক্সেস বলা যায়। ইফেক্টিভ কে এক্সেস বলা যায়? যেটা রান অফের জন্য কন্ট্রিবিউট করবে, তাই তো? জি ম্যাডাম। এখানে এই অঙ্কটা কি আমরা ক্লাসের জন্য সাজেস্ট করেছিলাম? এই প্রবলেমটা কি আমরা ক্লাসের জন্য সাজেস্ট করেছিলাম? ম্যাডাম ক্লাসে করার নাই, কিন্তু ম্যাডাম কোনো ম্যাথ তো সাজেস্ট করেন না এইভাবে মানে বইয়ে। তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকটা 6 ঘন্টা পর পরে আসছে, তাই তো? তাহলে আমাদের এখানে ইন্টারপোলেশনে তুমি কি আমরা হাতে করেছো? হাতে করে মানে কোন ভ্যালুটা তোমার সাথে মিলে নাই? যেমন বেস ফ্লো যেটা হচ্ছে, তুমি যদি বলো যে বেস ফ্লো বিষয়ে আমার না ম্যাডাম লাইক আমি একটু ক্লিয়ার করি যে ম্যাডাম দেখেন মানে 18 পর 21 ব্র্যাকেট দেওয়া, মানে অথচ 24 এর ভ্যালুটা ছিল। সো আমরা 18 পর 21 আসলাম, 24 আসলাম, 27 নিলাম, এটার পরে 30 নিলাম। তো ম্যাডাম 36 এর মাঝখানে ইন্টারপোলেশন ভ্যালুটা নিলাম না কেন? কজ এইভাবে তো ম্যাডাম লাস্টে একটু অ্যানসার চেঞ্জ হবে। আচ্ছা 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 আচ্ছা। এই সব জায়গায় ম্যাডাম একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ সাক্ষাৎ, এখানে যে বিষয়টা হয় যে আমরা যখন গ্রাফটা ড্র করে ফেলি আমাদের কিন্তু তখন এই ইন্টারপোলেশনের প্রয়োজন হয় না। হ্যাঁ, তোমার তোমার কোশ্চেনটা কি তুমি আমাকে একটু চিন্তা করে আবার ক্লিয়ার করবে? আসলে আমি ভেবেছিলাম যে লাস্ট ক্লাসে তোমার কোশ্চেনটা হচ্ছে ম্যাডাম আপনি যদি আরেকটু দেখেন যে ম্যাডাম 66 পর্যন্ত ডেটা ছিল, তারপর আবার 3 করে নিচ্ছে ম্যাডাম, মানে এই জিনিসগুলো বুঝছি না। 60 66 এখানে 6 গ্যাপ, তারপর আবার 3 করে গ্যাপ নিচ্ছে ম্যাডাম। কখন 3 নিব কখন 6 নিব ম্যাডাম, এটা তো কনফিউজিং। এটা আসলে কি আমরা এটা যখন ধরো কেউ এটার উপরে এক্সপার্টিস গ্রো করে যায় তখন সে এরকম ডিফারেন্ট ডিউরেশনের জন্য নিয়ে অনেক সময় কাজ করতে পারে। এক্সপার্টিস গ্রো না, যেমন আমরা এখন বেশ যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ওদের অনেকের ভেতরে হয় ডাটা স্কারসিটি থাকে। হ্যাঁ, ডাটা ওরকম ঠিক 3 ঘন্টা পর পরে নাই। তুমি যখন রিয়েল ফিল্ডে যাবে তখন ডাটা এরকম 3 ঘন্টা পর পরে নাই। হ্যাঁ, আবার মিসিং ডাটা আছে। মিসিং ডাটা কিভাবে হ্যান্ডেল করতে হয় তোমরা স্যারের ক্লাসে শিখেছো একইভাবে। তবে তোমাদের জন্য ক্লিয়ার কথা হচ্ছে যে এখানে তুমি আসলে যদি 3 ঘন্টা অন্তর অন্তর দেখার বিষয়টা আমাদের দরকার হয়, কারণ এই প্রবলেমটা যদি মানে আমরা ডিটেলস করি তাহলে হয়তো আমরাও সবাই এগ্রি করবো যে না 3 ঘন্টা পর পরই আমরা করবো। ওখানে মাঝখানে কিছুক্ষণ 6 ঘন্টা ইন্টারভেল, কিছুক্ষণ আবার 3 ঘন্টা, এটা না। আমি যেটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে যদি 30 থেকে যেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে 66 পর্যন্ত এই পুরো অংশটুকুও 3 ঘন্টা অন্তরে হওয়া উচিত। ঠিক আছে, এটা তোমার ইন্টারপোলেশন একটা সিমেট্রিসিটি থাকা ভালো। কারণ হচ্ছে তুমি হঠাৎ করে যদি 6 ঘন্টা হয় তোমার নিজেরও ক্যালকুলেশনের জন্য সমস্যাটা হবে। তবে ইন্টারপোলেশনের জন্য যেভাবে সুবিধা হয় আর কি, এক্স্যাক্টলি যদি বলে না দেওয়া থাকে যে টেবুলার ফরম্যাটেই সবসময় করো, আমার মনে হয় যে বেস্ট হচ্ছে তোমরা প্যারালালি একটা গ্রাফ পেপারে এটা ড্র করাটা। আমার ক্লাস টেস্ট ইউনিট হাইড্রোগ্রাফের উপরে হবে, সাথে অবশ্যই গ্রাফ পেপার রাখতে হবে। গ্রাফ পেপার, পেন্সিল, ইরেজার, স্কেল এবং ক্যালকুলেটর, কলম।
আর তোমরা এর থেকে বেশি লোড নিতে পারো। আমার ক্লাস টেস্টের টাইমেই দাও, আমার ক্লাসের দিনেই দাও, এবং আমার এটা বেশি সময় ক্লাস টেস্ট নিব না, ঠিক আছে? স্যারের সাথে কয়টা ক্লাস টেস্ট হয়েছে তোমাদের? না, আমার সাথে একটা ক্লাস টেস্ট দিয়ে দাও, তারপরে স্যারের সাথে তোমরা একটু ক্লিয়ার করবে। আর আমি আশা করি যে স্যার এটা 2 ক্রেডিট সাবজেক্ট, স্যার দুটো ক্লাস টেস্ট নেবেন, আমি একটা নিব। আমি একটা নিলে এটা ইউনিট হাইড্রোগ্রাফের উপরে নিব। আর যদি স্যারের কোনো কারণে টাইম শিডিউলে না মিলে আমার যদি আরেকটা নিতে হয় সেক্ষেত্রে ইনফিল্ট্রেশন, ঠিক আছে? ওকে, তাহলে ক্লাস টেস্টের জন্য আমি ওই অ্যানাউন্সমেন্টটা ক্লাসের রুমে দিয়ে দিচ্ছি। আমার ছাত্র সংখ্যা এরকম 104 জন হলে কেমন করে হবে? 2 ক্লাস মিলিয়ে হাইড্রোলজি সাবজেক্টে যদি এরকম হয়, ক্লাস তো শুনতে অত খারাপ লাগার কথা না, কি বলো? টোটাল আর 3টা ক্লাস নিব, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, আজকে ক্লাস শেষ করছি।